আর দুই নেতার মধ্যে বাছাই করতে হইব। আজকে মোদীজি শুধু ভারতবর্ষের নেতা না, আজকে পৃথিবীর একজন বলিষ্ঠ লিডার হচ্ছেন শ্রী নরেন্দ্র মোদীজি, এবং ওনার নেতৃত্বে তৃতীয়বার এই ভারতবর্ষে ওনার সরকার হচ্ছে। এটা আমার কথাই না। এখন কিন্তু আছে এদের কিছু টেলিফোন খাবরিলাল, মানে খবর পাঠায়, যারা মাঠে এখনো এদের আছে। কারণ এত হারে টাকা মারছে আগে, এই টাকা পার্টির ফান্ডের একটা সুদের টাকা দিয়া এখন ওই ফুল টাইম তারা কর্মী, ফুল টাইম আছে, এদের তো বেতন দেয়, আমরা কেউ বেতন দেয় না, এরা বেতন দেয়। পার্টি অফিস করতে হইব, মিছিল করাইতে হইব, ব্যাগ লাগাইতে হইব, ভাতা, সর্বকালীন ভাতা প্রাপ্ত কয়েকটা লোক সেও এখানের মধ্যে আছে, যারা চুপচাপ। এখন আজকের এই জনসমাবেশটা দেখে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যে ত্রিপুরা রাজ্যের সাথে এই চালিতা বঙ্কুলের মানুষ কৃতি দেবী দেববর্মার পক্ষে আছে, এটা একদম পরিষ্কার। আমি কিন্তু কেলু টেলু কইতাম না, আজকে বিধানসভায় কেলু কই, চালিতা বঙ্কুলে কিন্তু কেলু দিয়ে আমি বলবো না। আপনারা জানেন সিপিএম পার্টি নাকি এখানে একটা মিটিং করছে, খুব বকাবকি করছে, বকতে বকতে শেষে লোক নাই, বকতে বকতে বাইক গেছে। আমরা কাউকে বকি না, আমরা যা বলি সত্য কথা বলি, যা চোখের সামনে দেখি এটাই মানুষের কাছে বলি। আপনারা বলেন আজকে যারা জয়লাভের স্বপ্ন দীক্ষা সারা ত্রিপুরা রাজ্যে তো দূরের কথা, ত্রিপুরা রাজ্যের কয়েকটা জায়গায় কোন রকম পথসভা করার চেষ্টা করতেছে, জনসভা এরা পারে না, পথসভা। এরা সেই দিন আগরতলায়, আমি আগরতলার কথা বলবো, ভারতবর্ষের কংগ্রেস দলের যিনি নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি ত্রিপুরায় প্রথমবার, আগে কখনো আইছে না, প্রথমবার ত্রিপুরার মাটিতে পা রাখছেন। এই মহিলাদের মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল ত্রিপুরার মানুষের জন্য কয়েকটা কথা কইলেন, কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর এখানকার নেতারা ওনারে এই পরিমাণ মানুষ কইরেও বক্তৃতা দাঁড়াইতে পারতেন না। এই মহিলা রুট শু বাড়াইছে, তারা রুট শুতে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের মাও বোনেরা বাড়িঘর থেকে রাস্তার মধ্যে দাঁড়ায়া যদি প্রিয়াঙ্কা গান্ধীরা না দেখতেন, সিপিএম কংগ্রেসের নেতারা খালি রাস্তার মধ্যে ঘুরাইয়া প্রিয়াঙ্কা গান্ধীরা পাঠিয়ে দিত। আর এরা বলে রাজা খারাপ, মহারানী খারাপ। আমি মানিক সরকার মহোদয়, যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনাদের 35 বছর যদি আপনারা মানুষের জন্য এত কাজ করেন, কেন এই ত্রিপুরার মধ্যে ত্রিপুরামথার জন্ম হইত? আপনাদের কুকর্মের ফল আপনারা ভুগতেছেন আজকে, এটার জন্য আমরা দায়ী না। আপনারা মানিক বাবুর বক্তৃতা শুনছেন, কি কইছেন? তাই কইছে 6 বছরে বিজেপি পার্টির যে সরকার চলছে ত্রিপুরায়, তাই কোনো উন্নয়ন দেখছেন না। এবং তাই বলে আমি তো আর বেশি দিন বাঁচতাম না, আমি যদি মারা যাই কয়েকদিন বাদেই তো আমি মারা যাবো, এটা ভুল কইতে। আমি স্বর্গে গিয়ে ঈশ্বরের কাছে কইতে পারবো আমি ত্রিপুরায় কি কি কাজ করছি। আমি মানিক বাবুকে প্রশ্ন করি, মানিক বাবু একজন কমিউনিস্ট। এই মোবাইলের মধ্যে আপনি আপনারা উইকিপিডিয়া পড়েন, ওনার রিলিজিয়ান লেখা আছে থিওরিস্ট, অর্থাৎ নাস্তিক। এই লোকটা কোনো ধর্মে বিশ্বাস করে না। আমি হিন্দু, মাইলা ফ্রম অফ বুদ্ধিস্ট,
রাজেশ্বর দেববর্মা খ্রিস্টান, আমরা সব ধর্মের লোক এখানে আছি। মানিক বাবু কোন ধর্ম, কোন স্বর্গ, কোন নরকে বিশ্বাসী না। হঠাৎ কইরা তীব্রামত এবং বিজেপি আইপিএফটির অ্যালাইন দেখে উনি পাগল হয়ে গেছেন। এখন কয় আমি স্বর্গে যাব, স্বর্গে বিশ্বাস শুরু করতে। মানিক বাবু, আমি মানিক বাবুরে কই, মানিক বাবুর 20 বছর সরকার আমি নিজের চোখে দেখছি। আগে রাজ্যে বেকারের সংখ্যা ছিল 2 লক্ষ। মানিক বাবু সরকার সেইটা যখন যায়, তখন মানিক বাবুর সরকারের আমলে 9 লক্ষ বেকার বানাই দিয়ে ত্রিপুরার জন্য। মানিক বাবু যেদিন সরকারে বসলেন, সেই দিন ত্রিপুরা রাজ্যের ঋণ 1000 কোটিও ছিল না। মানিক বাবু যেদিন ক্ষমতা থেকে যান, সেদিন 11,000 কোটি টাকা ঋণ মানুষের মাথার মধ্যে চাপাই দিয়ে উনি গেলেন দিয়ে। আর উনি মনে করেন স্বর্গে যাইবেন, স্বর্গে গেলে ভগবান স্বর্গের দরজা বন্ধ রাখবো মানিক বাবুর জন্য। ওই লোকটার ঢুকতে দিতেন না। আর মানিক বাবু কি বলেন? মানিক বাবু তামসা, এই তীব্রামথা আর বিজেপি এই আকার চলবে, এটা হবে না, এটা চলবে না। বলছে যে এই তীব্রামথার কারণেই সিপিএম নাকি গত বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতাতে আইতে পারছে না। আমি বঙ্কুল বাজারের আমাদের প্রিয় বন্ধুদের কাছে একটা জিনিস স্মরণ করে দেব আপনাদের। যেদিন 2023 সালের নির্বাচন শেষ হয়, বিধানসভা নির্বাচন, মেলার মাঠ পার্টি অফিসে এইখানকার যিনি রাজ্যের দায়িত্ব নিতেন সিপিএম পার্টির যিনি নেতা, আমি নাম নিতাম না, দরকার নাই আমার নাম করবেন, আপনারা চিনেন ওই ব্রাহ্মণটা, আপনারা ভালোই চিনেন, আমি ওই ব্রাহ্মণের নাম নেব না। ওই ব্রাহ্মণরা মেলার মাঠের মধ্যে বিধানসভা নির্বাচনের শেষে 6টার দিকে এরা প্রেস মিট কইরা কইতে কয় এইবার শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং কংগ্রেস তো তারা জোট সঙ্গী ছিল, কংগ্রেসের নাম নিছে না, বামেরা একাই আমরা ক্ষমতাতে আসছি। আর সমন্বয় কমিটির কর্মচারীরা আর আনন্দের সীমা নাই, তারা চাঁদা তুলতেছে করে আমরা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হইব এই দিন আমরা বিজয় উৎসব করব, চাঁদা দেন। আর যখন নির্বাচনের ফলাফল বাইরে এলো, এই সিপিএম দল আন্তর্জাতিক দল এমন পরাজয় বরণ করছে, তীব্রামথার যে ছোট হয়ে গেল একেবারে 10টা না 11টা সিটের মধ্যে। আর তীব্রামথা 13টা সিট পায়া আমরা বিরোধী দলে গেলাম। আপনারাই বলেন তীব্রামথা কি দায়ী? সিপিএম এর কারণে আমরা হারলাম না কেন? বলে তিনজন পেহেলওয়ান, ওই রামের এখানে যদি 3জন পেহেলওয়ান পিটাপিটি করে, জিতবো একজনই, 2জন কখনো জিততো না। চ্যাম্পিয়ন হইব একজন, চ্যাম্পিয়ন হইছে বিজেপি, আর সেকেন্ড চ্যাম্পিয়ন হইছে তীব্রামথা, আর সিপিএম গেল বাইরে। আর এই সিপিএম বলে তীব্রামথার কারণে আমরা জয়লাভ করতে পারছি না। আমি মানিক সরকার মহোদয়দের বলবো, আপনারা 35 বছর ক্ষমতায় ছিলেন, আর কংগ্রেস ছিল 30 বছর। 76 বছর 77 বছর ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে 65 বছর এই সিপিএম এবং কংগ্রেস ক্ষমতায় ছিল, আর বাকি সময় ওই জোটের 5 বছর, আর এখন বিজেপির 6 বছর ভোট দিলে এরাই তো ক্ষমতায় ছিল। আর সিপিএম এর আমলে সবচেয়ে পিঠা খাইতে গেছে কংগ্রেস, আর কংগ্রেসের আমলে সবচেয়ে পিঠা খাইতে সিপিএম। আর এখন তারা আঘাত করে কি চুক্তি এদের, আমরা চুক্তি নাই, বিজেপিরা হারাইতে দিব। কেমনে হারাইব? আমি জিজ্ঞাসলাম, আপনারা যে এইবার ইন্ডিয়া মহাজোট ক্ষমতাতে আইবেন, ত্রিপুরার 2টা সিটের মধ্যে কোন সিট জিতবেন? ওইখানে আমরা জিততাম না। কই জিতবো? জিজ্ঞাসলাম আপনারা কই জিতবেন? সিপিএম পার্টি আছে কোন জায়গায়? পশ্চিমবঙ্গ এবং কেরালাতে। আমি জিজ্ঞাসলাম এদের 42টা পশ্চিমবঙ্গের সিটের মধ্যে আপনারা কয়টাতে জিতবেন?
2-3টা পাবো আমরা। আবার কেরালাতে কইটা পাইবেন, ওইটা 5-6টা সিট পাবো। ধরে নিলাম 6,003, 9টা সিট পাই বুঝি ভারতবর্ষের ক্ষমতা দখল করবো। বিশ্বাস রাখেন, নরেন্দ্র মোদীজির একটাই বক্তব্য, শ্রেষ্ঠ ভারত, এক ভারত, এটা তৈরি করতে হবে। আপকি বার 400টা সিট দিয়ে আবার এনডিএ সরকার আসবে। আর এরা বলে এরাই 9টা সিট দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে ক্ষমতা দখল করে। আমি একটা জিনিস করি, সিপিএম এর এক নেতারে দেখলাম বকাবকি শুরু করতে তীব্রমতা বিজেপি। কি বললো? বলছে লজ্জা নাই, মানে আমাদের লজ্জা নাই, তীব্রমতা লজ্জা নাই, বিজেপি নেতারও লজ্জা নাই। কেন আমার তো যথেষ্ট লজ্জা আছে। মহিলারা যে বই দিচ্ছে মঞ্চের মধ্যে আইতে আমি থতমত খাই গেলাম। আর মহিলাদের লজ্জায় কেমনে জানি মহিলাদের সামনে আইয়া মঞ্চের মধ্যে বলবো আমরা থতমত খাই। আমাদের এরা কইতেছে লজ্জা নাই। কি কারণ? ওই যে এই যে মহিলা প্রমুখ এই শঙ্কর রায় দেবজিৎ ত্রিপুরার যে হলটার মধ্যে মিছিল মিটিং করেন, এই হলটা সিপিএম এর আমলে তৈরি করা। পিছনে আশিস সাহা কংগ্রেসের প্রার্থী উনি বসা, কানাকানি করতেছে আর এক কংগ্রেস নেতার লোকে। আমি জানি না এরা কি কানাকানি করতেছে, তবে আমার মনে হয় আশিস সাহা কইতাছে এই সিপিএম এর নেতা ফালতু কথা কইতাছে। তখন তো কেন্দ্রে কংগ্রেসের সরকার, আমরা টাকা দিলাম আর সিপিএম এর মিথ্যা কথা কইতাছে। এখানে সিপিএম এর মিথ্যা কথা বলা ছাড়া তার কোনো কাজ নেই। এই 25 বছরের শাসন করছে ত্রিপুরায়, বেকারদের বাড়ি বাড়ি গিয়া কইতো ওই শুনো কাকা আপনার ছেলের চাকরি 1 নম্বর। আবার মহিলা দিন বাড়িতে গিয়া কইতো তো তিনি চিন্তা করেন না, আপনার ছেলের চাকরি 1 নম্বরে আছে। আছেই চাকরি 100টা, সবাই 1 নম্বরে, সবাই 1 নম্বরের আশায় ভোট দিতে দিতে 25 বছর শেষ। তারপরে আইছেন আমাদের মহারাজা তীব্রমথা পার্টি নিয়ে, এইবার পাহাড়ে এদের ঢুকতে দেব না, তীব্রসাদের থামসা করে এদের জবাব দিয়ে দিলাম। 20টা সিটের মধ্যে গত বিধানসভা নির্বাচনে 1টা সিট সিপিএম পার্টি দ্বারা জিতে নাই। ধন্যবাদ জানাই ত্রিপুরার মানুষকে। জানি ওই ভালো ক্যাসেটের গল্প করতাম, দেবজিৎ এটা রাত্রে 12টার সময় শুনতো, শুনে আমাদের ফোন করে, স্যার আপনি এটা কিভাবে কইলেন, আমার মজা লাগে। আগে এখানে বঙ্গুলের মানুষ আপনারা গাড়ি করে নিয়ে যেতে আগরতলা, তখন তো রাস্তাও ভালো ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে আসার পর আমাদের পরিবহনের বাবু কয়েকদিন আগে বিধানসভাতে তাই বহু কথা কইত, এখন দেখি বিজেপির খুব প্রশংসা করেন। তখনও আমি উচিত কথা ছাড়া কিছুই কইতাম না। আপনাদের মতো বিজেপি পার্টির অযথা গালাগাল করতাম না। যেটা ভালো এটা ভালো, যেটা খারাপ এটা খারাপ। বিজেপি পার্টি সরকার আসার পর ত্রিপুরায় যে আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় করেছে। আগে গ্রাম থেকে যারা মিছিলে যাইতো আগরতলায়, সুন্দর সুন্দর মহিলারা সাইজা গুজা যাইতেন, আর এরা তো পশুর মতো খোলা ট্রাকের মধ্যে সাফাই দিত। রাস্তায় ধুলা করতে করতে 30 বছরের যুবতী মহিলা আগরতলায় গেলে 60 বছরের মহিলার মতো দেখা যেত। এরপর মানিক বাবু গ্লাসের জল খাইতে খাইতে বক্তৃতা করত, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, ত্রিপুরাতে আমরা উন্নয়ন করতে পারছি না, বেকারদের আমরা চাকরি দিতে পারছি না, ওই মনমোহন সিং এর সরকার আমাদের টাকা দিচ্ছে না। আর এই মিথ্যা কথা কইতে কইতে মানিক বাবু এমন ভাবে কংগ্রেসে গালাগাল করত, আজকে সেই যে ভাগা গেছে এটা আর বাঁধাইতে পারে না। কেন? ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি 2018 সালে বিধানসভায় নির্বাচনে
মানিক বাবুর এই ভাঙা কেসে ত্রিপুরার মানুষের প্রথম নিচে হাতে এমন আশার দিতে এইটাই বাজে না এখন এরা চালাইতে চায় এটা চিজ দেয় শব্দ হয় কিন্তু টাকা করতে টাকা আর আওয়াজ যায় না এমন আশার দিতে মানুষ এই টেপ রেকর্ড আর বাজে না না হয় কিন্তু ওই দিন যদি এই ভাঙা টেপ রেকর্ড এটারে যদি অফার না দিত আজকে কিন্তু মানিক সরকার কইতেন মোদি টাকা দিচ্ছেন আমরা ত্রিপুরাতে কোন উন্নয়ন করতে পারছি না অথচ কংগ্রেসদের পকেট এদের পকেট বাড়ি দিত যাদের বাড়ি করছিল না বঙ্কুলে আগরতলায় বাড়ি করেছে যারা শিখা বিড়ি খাইতো সিএর টান মারতো এমন টান দিত কংগ্রেস আর অন্য দলের মানুষের মুখের মধ্যে ধোঁয়া ফালাইতো ফালাই দিত এইভাবে কংগ্রেসের টাকা লুট করতে করতে এই সুররারে কিন্তু ত্রিপুরার মানুষ ধরে ফেলেছে 2008 সালে ক্ষমতা থেকে যাইতো এরা আমি বলি কংগ্রেস বন্ধুদের বলছি 2008 সালে আমরা এই বামপন্থীদের হারাইতে পারতাম কিন্তু দিল্লিতে কংগ্রেস আর সিপিএম এর নেতারা কি একটা চুক্তি করলো এত লক্ষ লক্ষ জনতার সমর্থন থাকার পরও সিপিএম আবার ক্ষমতা করেছে বাস একটা গেম 2013 সাল আবার ব্যায়াম ট্যাম করে আমরা নামলাম এইবার হনুমানের গদা দিয়ে এবার আমরা জিতবো এরপরে দেখলাম মনমোহন সিং সোনিয়া গান্ধী আইব আগরতলার মধ্যে আইছে না ওইখানে গেম হয়ে গেছে আবার সিপিএম আইতে মানুষ কেন কংগ্রেস করবো বলে মানুষ কেন কংগ্রেস করবো আপনারা তো চান দিল দেওয়ার বলতে পারছেন না বাধ্য হয়ে ত্রিপুরার মানুষ কংগ্রেসীরা বিজেপিতে জান দিতে দিচ্ছে এবং সিপিএম থেকে যারা ভালো সিপিএম তারা ভারতীয় জনতা পার্টিতে আশ্রয় দিতে এবং আজকের ভারতীয় জনতা পার্টি আপনাদের কুকর্মের ফলে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতে বসে ত্রিপুরায় তার জন্য আমরা কেউ দায়ী না আপনি মানিক সরকার এবং আপনার মন্ত্রী এরাই দায়ী আর এরা বলে তীব্রামতার কারণে আমরা ইরান পাচ্ছি না এটা কি হয় আমার কইতেছে মতার যারা এখানে মতাও আছে বিজেপিও আছে মতারে বুঝাইতেছে আপনারা তো পদ্ম ফুল আপনারা পদ্ম আপনাদের তো আনারস আপনারা পদ্ম ফুলে ভোট দেবেন কেন আমাদের অনেকে কইরা চায় থেকে না এটা তো ঠিক আমরা তো এডিসির সময় আনারসের ভোট দিছিলাম আমরা তো বিধানসভার সময় আনারসের ভোট দিছিলাম এখন আনারস কই অনেকের তো এটা জবাব দেয় এবং বাইক গিয়া ঘরের পাল্লার মধ্যে আপনি কপাল মারে কোন উত্তর কি উত্তর নাই ফোন করে এটা একদম সিম্পল আমরা ভারতীয় জনতা পার্টির সাথে কেন্দ্রীয় সরকারের সাথে এডিসি এলাকায় বসবাসকারী সকল অংশের মানুষের জন্য একটা অ্যাকর্ড সাইন করেছি এই অ্যাকর্ডের কারণে আজকে আইপিএফটি বিজেপি তীব্রামথা আমাদের একটাই প্রার্থী হবে জুটের আর জুটের সেই প্রার্থীর সিম্বল হচ্ছে পদ্ম ফুল ওইখানে আমাদের জুটে আর এদেরই জিগান কংগ্রেসের সাথে যে সিপিএম চুক্তি করছে কি চুক্তি আছে কিছু নাই চুক্তি ছাড়া হাত আছে অনেকে কয় না তুমি যে ওই মেয়েটারে পছন্দ করছো কারণটা কি কোনো কারণ নাই আমি ভালোবাসি এটা হইতে পারে এইভাবে আর এই সিপিএম পার্টি এবং কংগ্রেস পার্টি যত চেষ্টাই করো আমি কংগ্রেস দলের এনডিএর যিনি নেতা এনডিএর নেতাকে মহিলা প্রমুখ জানলে ব্যাপারটা রাহুল গান্ধী তাদের নেতা আর এনডিএর নেতা হচ্ছে নরেন্দ্র মোদীজি রাহুল গান্ধী হচ্ছে ইন্ডিয়া জোটের নেতা আর এনডিএর নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী আমি কম্পেয়ার করব নরেন্দ্র মোদীজি প্রথম গুজরাট জয়লাভ করছেন গুজরাট জয়লাভের পর ভারতবর্ষ জয়লাভ করছেন ভারতবর্ষ জয়লাভ করার পর বিশ্ব জয় করছেন নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী রাহুল গান্ধীর কথা
রাহুল গান্ধী উত্তর প্রদেশে পরাজয় বরণ করছেন, দিল্লি থেকে এখন কেরালায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। এইটা হচ্ছে তাদের নেতা। আর দুই নেতার মধ্যে বাছাই করতে হইব। আজকে মোদীজি শুধু ভারতবর্ষের নেতা না, আজকে পৃথিবীর একজন বলিষ্ঠ লিডার হচ্ছেন শ্রী নরেন্দ্র মোদীজি, এবং ওনার নেতৃত্বে তৃতীয়বার এই ভারতবর্ষে ওনার সরকার হচ্ছে। এটা আমার কথাই নেই। এখন কিন্তু আছে এদের কিছু টেলিফোন খাবরিলাল, মানে খবর পাঠায়, যারা মাঠে এখনো এদের আছে। কারণ এত হারে টাকা মারছে আগে, এই টাকা পার্টির ফান্ডের একটা সুদের টাকা দিয়া এখন ওই ফুল টাইম তারা কর্মী, ফুল টাইম আছে, এদের তো বেতন দেয়, আমরা কেউ বেতন দেয় না, এরও বেতন দেয়। পার্টি অফিস করতে মিছিল করাইতে ফ্ল্যাগ লাগাইতে বাতা, সর্বকালীন বাতা প্রাপ্ত কয়েকটা লোক সেও এখানের মধ্যে আছে, যারা চুপচাপ এখন বিজেপি টিপ্রামতো সাহিত্যা কিন্তু সব রেকর্ড করতে। আমি যাইতেই খবর দিব যে আমি কি কি বক্তৃতা করব। এই খবরিলালদের উদ্দেশ্যে বলছি, এটা আমার কথা। ভারতবর্ষের ডেইলি হান্ট একটা নিউজ এজেন্সি, এরা নিরপেক্ষভাবে ৭৭ লক্ষ মানুষকে জিজ্ঞেস করেছে ভারতবর্ষের মধ্যে। 77 লাখ মনোবম খুলে আইছে, ৫টা লোকে জিগাইছে এইবার কে প্রধানমন্ত্রী আপনি চান। এবার ৭৭ লক্ষ, এটা মুখের কথা না। ত্রিপুরার যে লোক সংখ্যা হচ্ছে সরকারি ভাবে ৩৮ লক্ষ, আর ত্রিপুরার লোক সংখ্যা ডাবল লোক সংখ্যা সারা ভারতবর্ষের মধ্যে আরো সংখ্যা করছে। কি পাইছে জানে? ভারতবর্ষের ৬৪% মানুষ চান নরেন্দ্র মোদী যেন প্রধানমন্ত্রী হয়। ৬৪%। আরো শুনে নেন, হাত তালি বাজায়েন না, আরো বাকি আছে। এর ফলে ভারতবর্ষের ৬৩% মানুষ মনে করে কনফিডেন্ট যে এইবার ইন্ডিয়া আবার ক্ষমতাতে ফিরতেছে। ৬৩% লোক, এটা মুখের কথা। আর রাহুল গান্ধীর কত শতাংশ লোক চাইছে? মাত্র ১০০ জনের মধ্যে ২৪ জন। আর এরা বলে ক্ষমতাতে এইভাবে হয়, ক্ষমতাতে এইভাবে আসে না। এত দুর্নীতি, এত দুর্নীতি। আমাদের মহিলা প্রমুখ বলেছে দিন দাহারে খুন করত। আরে মানুষ, আমরা দেখেছি অনেক জায়গায় খুন হয়, সন্ত্রাস হয়, রাত্রিবেলা হয়। সিবিএম এর আমলে কিন্তু দিন দাহারে খুন করতে দেখলাম। কংগ্রেস কর্মীদের, আরে কংগ্রেস বাবুদের আমি বলছি, আপনারা বিবেকে চিন্তা করুন, কি করে ভোট দিবেন এদের। আপনারা দিন দাহারে স্লোগান মিছিল করে গিয়া বাড়ির থেকে বাইক কইরা প্রধানদের মারছে, কাইতে এখানে মৃতদেহ ফালাই দিয়েছে। এই ঘটনা সিপিএম পার্টি করছে, বিজেপি, আইপিএফটি বা এখন আমরাও আছি। আমরা থাকতে আমরা এই ধরনের প্রশাসন চালাবো না। সুস্থ প্রশাসন ত্রিপুরার মধ্যে আমরা চালাবো, আপনাদের মতো খুন সন্ত্রাসের সরকার আমরা চালাবো না। এরা বলে বিজেপি পার্টি সন্ত্রাসবাদ, সন্ত্রাসী করে বক্তৃতা দিতে দেয় না। আর আপনার কর্মী নাই মাইক লাগানো, আমি কিসের দায়ী? আজকে নির্বাচন গেল, আমাদের এখানকার এমএলএ উনি বলেছেন পুলিং এজেন্ট পর্যন্ত এরা দিতে পারে নাই। সাংবাদিক সম্মেলন করে কইতাছে আমাদের পুলিং এজেন্ট থাকতে দিতে না। ওই আপনাদের কে বাধা দিছে? আপনাদের কেউ বাধা দিছে? যে আসলে এদের লোকেই নেয়। আর এরা দিবা শব্দ দেখে যে এইবার তারা ক্ষমতাতে আসছে। আমি আপনাদের উদ্দেশ্যে বেশি কিছু বলবো না। মহিলারা সন্ধ্যা হইলেই বাড়ি ঘরের চিৎকার এখানে বলে আর শুনে, এদের এখানে আটকে রাখুন যেত না। তবে এইবার আসুন আমাদের প্রার্থী প্রীতি দেবী দেববর্মা কি কইছে? টান সাগাচিনি রাজকুমারী নো, আরে এটি কি কইরে সিং কি কইরে দেববর্মা হইব? এরা প্রচার করতে দিতে তো সিং, এটা দেববর্মা না।
চিল্লাইতে চিল্লাইতে পায়খানা বাইরেই গেছে, চিল্লাইতে ওইটা সিং, এটা দেববর্মা না। আরে সিপিএম বাবুদের আমি একটা কথা বলি, এখানে যদি কোনো মগ মহিলা কোন সিংয়ের লোকে বিয়ে করলে সে কি মগ থাকবে না, সে সিং হইব। কিন্তু সে কেন মগ হইল, এটার উত্তর একটাই, বাবা মগ ছিলেন, মা বাঙালি হইল, কিন্তু সে মগই। তো কীর্তি সিং কেমনে দেববর্মা হইতে, কিরিট বিক্রম দেববর্মার মেয়ে, তো দেববর্মা হবে না? তারপর এটা দেববর্মা না, এটা সিং, এটা বাইরের থেকে আইছে, এটা বুদ্ধিও না। আমি এখন যদি তর্কের খাতিরে বলি, উনি ছত্তিশগড় থেকে আইছেন দেখে আপনারা বহিরাগত কইতাছেন, ভুলে যাবেন না কংগ্রেস বন্ধুরা, শিলচরের সন্তোষ মোহন দেবকে আপনারা আনছিলেন ত্রিপুরায়, এখান থেকে দাঁড় করাইছিলেন, আইন বহিরাগত ছিলেন না? রাহুল গান্ধী দিল্লিতে থাকে, আপনাদের এনডিএ মহাজোটের লিডার, উনি কেরালায় গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনি বহিরাগত না? সোনিয়া গান্ধীজি থাকেন দিল্লিতে, উনি নির্বাচনে দাঁড়াবেন উত্তরপ্রদেশে, উনি বহিরাগত না? আসলে কেউই বহিরাগত না, এরা আসলে কোনো কথাই নেই, বুঝছি। কিন্তু আমি আমাদের প্রার্থীর জন্য একটা কথা বলি, এখানে মহিলারা আছেন, এখান থেকে কোন ত্রিপুরা মহিলা যদি খোয়াইয়ে বিয়ে করে কোন দেববর্মার লোকে, এটা সাধারণত আর বঙ্কুলে ফিরে যাইতো না, এটা খোয়াইয়ে থাকে। কিন্তু কীর্তি সিং দেবী এমন মহিলা, উনার ছত্তিশগড়ের হাজবেন্ড উনি বুঝাইতে পারছেন যে আমার ত্রিপুরায় আমি ফিরে যাব, আমার পিছিয়ে পড়া ত্রিপুরাবাসীর জন্য আমি কাজ করব, স্বামীরে বুঝায় এখানে ফিরে আসা, এটা সাধারণ নারীর পক্ষে সম্ভব না, শক্তিশালী নারী বলে এটা সম্ভব হয়েছে। এটা বুঝাইছি, এটা পারবো হাজবেন্ডে বুঝাইয়া, বাড়ির সমস্ত কাজকর্ম ফেলাইয়া ত্রিপুরাতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে আইছেন, এটা সাধারণ মহিলা না। এই মহিলার প্রতি অন্তত আমার বিশ্বাস আছে, এই মহিলা অবশ্যই কাজ করবে ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য। কেন আমরা ভোট দেব না? আমরা ত্রিপুরা মতো বিজেপি আইপিএফটি, আমরা আগামী 26 তারিখ এই কীর্তি সিং দেববর্মাকে অবশ্যই পদ্ম ফুল চিহ্নে আমরা ভোট দেব, আমাদের ভোট দেওয়া। আরেকটা কথা কই, এরা যে আমরা কি এখানে জিতনের জন্য কাজ করতেছি, আপনাদের কেমন মনে হয়? আমরা তো এমনি জিতলাম, ত্রিপুরা মতো আইপিএফটি বিজেপি ত্রিদলীয় যেদিন জোটবদ্ধ হইতে, এই দিনই তো আমরা জিততে গেলাম। গত বিধানসভা ভোটে বিজেপির প্রাপ্ত ভোট, আইপিএফটি এবং ত্রিপুরা মথার প্রাপ্ত ভোট, এই পূর্ব ত্রিপুরায় যোগ করলে 13 লক্ষ ভোটারের মধ্যে 12 লক্ষ যদি ভোট দেয়, আমরা কাজ না করলেও 8.5 লাখ ভোট আমরা পাই। কিন্তু আমরা কেন কাজ করতেছি বলেন? আমরা কাজ করতেছি অন্তত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা সবচাইতে বেশি রেকর্ড সৃষ্টি করার জন্য আমরা কাজ করছি, আমাদের মার্জিনটা যেন ভালো হয়। আর এইবার যে বলছে যে কি বার 400 পার, এই 400টা সিটের মধ্যে প্রথম 2টা সিট হলে ত্রিপুরা রাজ্যের 2টা সিট, এইটাও আপনারা ধরে যাবেন। এই গল্পক সারিয়ে নবভাঙি নিশ্চিত বাড়ি বাড়ি গিয়ে একটু কাজ করেন, আর বেশি দিন নাই। অন্তত আগে দেখতাম গুলবাজারে মুটিয়া থাকে না, মুটিয়া মুট নেই, এইভাবে 20 কেজি নিলে গাইতে গাইতে যায় গীত গাতা চল, 1 মন দিলে একটু চোখ চোখ এইভাবে যায়, 1 মনের উপর দিলে একটু হাত পায়। আমাদের প্রার্থীরাও এইবার ভোটের ভারে হাত পাইব, এত ভোট পাইব হাত পাইব। আর সিজন থেকে যে দাঁড়াইছে সে গাছের তলায় বয়ে হাওয়া খাইব, কোনো ভোট নাই। চিন্তা করিলেন না আপনারা? জিত আমাদের নিশ্চিত, তবে আমাদের মার্জিন বাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে। ত্রিপুরা সরকার, ভারত সরকার ত্রিপুরার মানুষের উন্নয়নে, এডিসি এলাকায় পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়নে কাজ করতে আমরা বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে। এটা আমাদের দায়িত্ব, এটা আমরা করব।
বিশ্বাস রাখুন, শ্রেষ্ঠ ভারত, এক ভারত নির্মাণে আমরাও যেন বনকুলের মানুষ, মনুকেন্দ্রের সমস্ত অংশের মানুষ আমরা যেন মোদিজির হাতকে শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আপনারা পদ্ম ফুল চিনিয়ে ভোট দিয়ে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমাদের কৃতি দেবী দেববর্মা মহোদয়কে আপনারা জয়যুক্ত করাবেন, এই আশা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজেপি ত্রিপুরা মথা এবং আইপিএফটির জোট লংলি মহারাজা লংলি।